আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। আজ মজলিসি গল্পর থেকে শুনবেন মনোজ সেনের লেখা দময়ন্তী সিরিজের গল্প সরল অঙ্কের ব্যাপার। মনোজ সেনের জন্ম 1941 সালে। শিক্ষাজীবন কলকাতাতে। এরপর ইঞ্জিনিয়ারিং শেষ করে কর্মজীবনের সাথে সাথে চালিয়েছেন সাহিত্য চর্চা। রোমাঞ্চ পত্রিকায় প্রথম বেরোয় তার লেখা সরল অঙ্কের ব্যাপার গল্পটি, এবং এই গল্পেই প্রথম আত্মপ্রকাশ ঘটে রহস্য সন্ধানী দময়ন্তীর। আজকের গল্প সরল অঙ্কের ব্যাপার আমরা নিয়েছি বুক ফার্ম থেকে প্রকাশিত রহস্য সন্ধানী দময়ন্তী সমগ্র খণ্ড 1 এই বইটি থেকে। প্রধান চরিত্রে সমরেশ, শিবেন এবং দময়ন্তী। দময়ন্তীর চরিত্রে আজ আছে মেখলা। গল্প পাঠ এবং সমরেশ ও শিবেনের চরিত্রে আমি। শুরু হচ্ছে দময়ন্তী সিরিজের প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার। সোফার ওপর চিন্তিত মুখে দময়ন্তী বসেছিল। প্রায় 8:30 বাজে। এখনও সমরেশের পাত্তা নেই। আজ প্রায় 3 বছর হলো বিয়ে হয়েছে ওদের, কিন্তু খবর টবর না দিয়ে এত দেরি সমরেশ কখনো করে না। একটি বিদেশি ফার্মের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সমরেশ দত্তগুপ্ত রোজ 6:30টার মধ্যে বাড়ি ফেরে। চিন্তাগ্রস্ত মুখে টেলিফোন ডাইরেক্টরিটা খুলল দময়ন্তী। কাকে ফোন করা যায়? ফার্মের কোনো সহকর্মীকে? এমন সময় দরজায় বেল বাজল। দরজা খুলে দেখা গেল সামনেই মূর্তিমান আকর্ণ বিস্তৃত হাসি নিয়ে দাঁড়িয়ে আছে এই দীর্ঘাকৃতি সুপুরুষ ও প্রচণ্ড ফুর্তিবাস মানুষটির প্রতি দময়ন্তী কোনোদিনই বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। কিছুক্ষণ রাগত চোখে তাকিয়ে থেকে তারপর হেসে ফেলল। জিজ্ঞেস করল, এত দেরি হলে যে? অফিসে কাজ পড়ে গেছিল বুঝি? ব্যাগটা ধপ করে সোফার ওপর ফেলে সমরেশ বলল, আরে না না, অফিসের কাজ নয়, একটা ভয়ানক ব্যাপারে জড়িয়ে পড়েছিলাম, যাকে বলে রোমহর্ষক ব্যাপার। বলে একটা খালি সোফার ওপর লম্বা হলো। দময়ন্তী ব্যাগটা তুলে নিয়ে বলল, রোমহর্ষক ঘটনাটা আবার কি? কালকে চ্যারিটি ম্যাচের টিকিট পেয়েছো বুঝি? ওই করেই তো মাথাটা খেলে নিজি। অফিসের কাজে তো তোমার মন নেই। কোথায় মোহনবাগান, কোথায় মহাবাগান স্পোর্টিং, এই করে বেড়ায়। হাত নেড়ে সমরেশ বলল, আরে দাঁড়াও দাঁড়াও, লেকচার পরে দিও, আগে চাটা কিছু আনো দেখি, তারপর বলছি। চ্যারিটি ম্যাচ নয়, তার চেয়ে অনেক সাংঘাতিক ব্যাপার, খুনো খুনি যাকে বলে। রান্নাঘরের ভেতর থেকে দময়ন্তী বলল, খুনি খুনি? কে আবার কাকে খুন করলো? সমরেশ বলল, সব বলছি, হাত মুখটা ধুয়ে নি আগে। পাড়ায় থাকো অথচ কোনো খবরই রাখো না দেখছি। ধুর, কবে তোমার পাশে খুন হয়ে পড়ে থাকবে জানতেও পারবে না, দেখবে। দময়ন্তী বাথরুমে তোয়ালে রেখে এলো। বলল, থাক, খুব হয়েছে গো। তুমি যখন ঘুমাও না, তখন তো বাড়িতে ডাকাত পড়লে তোমার হুঁশ থাকে না। খাবার টেবিলে বসে সমরেশ বলল, শোনো এবার, ওই 33 নম্বরের এক মারোয়ারি ভদ্রলোক থাকেন জানো? নাম বোধহয় ওই কি যেন শুকলাল চামেরিয়া না কি ওই ধরনের কিছু। আরে ওই যে লনওয়ালা একতলা বাড়িটা। দময়ন্তী বলল, এই শোনো, আমি না জানি উনি শুকলাল চামারিয়া নন, মতিলাল জাজরিয়া। কিন্তু তার সঙ্গে রোমহর্ষক ঘটনা আর তোমার এই দেরি হওয়ার সম্পর্কটা কোথায়? একগাল হাসল সমরেশ। ওখানেই তো সম্পর্ক। সেই ভদ্রলোক আজ দুপুর 2টো থেকে 4টের মধ্যে খুন হয়েছেন তার বৈঠকখানা ঘরে। জানো সে কথা? আঁতকে উঠল দময়ন্তী।
বলল, এ কি, খুন হয়েছে? কি গো, কে খুন করলো? তাকে তো কালকেও দেখলাম রিক্সা করে কোথায় যেন যাচ্ছেন। সমরেশ বলল, "হাহ, সে তো কাল, আজ আর তাকে দেখতে পাবে না। এতক্ষণে বোধহয় পুলিশ তাকে ভ্যানে তুলে নিয়ে চলে গেছে।" আহা বেচারি, কোনোদিন আলাপ হয়নি জানো, অথচ মনে হচ্ছে যেন পরিচিতই ছিল। কিন্তু তোমার দেরি হলো কেন? সেখানে কি গোয়েন্দাগিরি করতে গেছিলে নাকি? আরে না না, গোয়েন্দাগিরি ফিরি নয়, অনেক লোক ভিড় করে দাঁড়িয়েছিল বুঝলে, তাই আমিও দাঁড়িয়ে গেলুম। ও কিছু কি মারছিলুম যদি কিছু দেখতে টেকতে পাই। কিছু দেখে? হ্যাঁ, হ্যাঁ দেখলুম, শুনলুমও অনেক। কি করে দেখলে? সেই বাড়ির সামনে তো বেশ খানিকটা কম্পাউন্ড, তোমায় ঢুকতে দিল পুলিশ? ঢুকতে দেবে না মানে? হাহ, শুধু ঢুকতে দিল, আদর করে একেবারে ডেকে নিয়ে গেল। বাজে কথাটা বলো না। হ্যাঁ, কেন, তোমাকে দেখে কি ওদের ব্যোমকেশ বকছে বলে মনে হচ্ছিল? না, ঠিক তা নয়, মানে ব্যাপারটা হচ্ছে, আমি তো অফিস থেকে ফিরছিলুম, 33 নম্বরের সামনে ভিড় দেখে দাঁড়িয়ে গেলুম। কে একজন বলল ভেতরে নাকি কে খুন হয়েছে। শুনে কৌতূহল আরো বাড়ল। কম্পাউন্ডের সামনে তো লোহার শিকের দেওয়াল, কাজেই বাড়িটা সবটাই দেখা যায়। সেখান দিয়ে দেখি বারান্দায় আমাদের শিবেনচন্দ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছেন। শিবেন মানে শিবেন সেন, তোমার সেই সিআইডি বন্ধু? হ্যাঁ হ্যাঁ, সেই শ্রীমান। দেখে হাঁক মারলুম একটা। ব্যাটা শুনতে পেয়েই এগিয়ে এলো, ভিড়ের মধ্যে আমাকে দেখে এক গাল হেসে এমনভাবে আয় আয় বলে সম্বর্ধনা করলো যেন নিজেরই বাড়ি। অবশ্যই অনেক বছর বাদে দেখা তো, কাজেই আনন্দ হওয়াটা স্বাভাবিক। তারপর এ কথা সে কথা বলতে বলতে একেবারে ভেতরে নিয়ে গেল আমাকে। আমি অবশ্যই বলেছিলুম তোদের ইনভেস্টিগেশনে অসুবিধা হবে না তো। ও বলল, ইনভেস্টিগেশন যাওয়ার হয়ে গেছে, এখন ফটো তোলা মাপঝোঁক এইসব হচ্ছে, তুই আয়, কোনো অসুবিধা হবে না। তাই ভেতরে ঢুকলুম। তা কি দেখলে ভেতরে ঢুকে? হ্যাঁ, দেখলুম সে এক পিতিকিচ্ছিরি ব্যাপার। ভদ্রলোক বসবার ঘরের মেঝে মুখ থুবড়ে পড়ে আছেন। বোধহয় পালিয়ে খাবার ঘরের দিকে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই খুনি তার মাথায় মেরেছে ডান্ডা। মাথার পিছনটা রক্তে মাখামাখি। ঘরের মেঝে, খাবারের ঘরের দরজায়, দেওয়ালে রক্ত আর রক্ত। দেখেই আমার কেমন গা গুলোতে লাগলো, তাড়াতাড়ি বেরিয়ে এলুম। তাই বাইরেও বিশ্রী দৃশ্য। ও বাড়ির দারোয়ান সূর্যকান্ত সিং না কি যেন একটা নাম, যে বেটার ভয় একটা মাছি পর্যন্ত ও বাড়ির ত্রিসীমানায় ঘেঁষতে পারত না, সে তার বিশাল কুম্ভকর্ণ মার্কা শরীর দুলিয়ে ভেউ ভেউ করে কাঁদছে। চত্বশো। তার বন্দুকটাও আবার পুলিশে নিয়ে গেছে নাকি। তবে তার কান্নাটা মনিবের শোকে না তার সর্বক্ষণের সঙ্গী বন্দুকটার শোকে, তা ঠিক বুঝতে পারলুম না। আর মতিলাল বাবুর যে একটা ভাইপো থাকতো, সে? উম, একটা নয়, দুটো। তাদের একটা অজ্ঞান, তার মাথায় সবাই জল টল দিচ্ছে, আর অন্যটাকে পুলিশ অ্যারেস্ট করেছে। সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে। কিন্তু আমি তো জানতাম ওর একটাই ভাইপো গো, একদম বখাটে ছেলে একটা, রং চঙে জামা কাপড় পরে আর মেয়ে দেখলে শীষ দেয়। সহ্য কর। সমরেশ মিটমিট করে দময়ন্তীর দিকে তাকালো, বলল, তোমাকেও দিয়েছিল নাকি? হ্যাঁ। কিন্তু অপদার্থ পুলিশ তো সে ব্যাটার ছেলেকে অ্যারেস্ট করেনি, করেছে তার দাদাটাকে। দাদাটাকে কিন্তু কোনোদিন আমি দেখিনি। পাড়ায় ওরাই একমাত্র মারোয়ারি, নজরে পড়া কিন্তু আমার উচিত ছিল। সমরেশ বলল, না পড়াই স্বাভাবিক, কারণ উনি আগে এখানে ছিলেন না, বম্বে থেকে মাসখানেক হলো এসেছে।
এসেই বুড়োকে খতম করেছেন। কিন্তু ওদের চাকরটা রাজু, সে কোথায় ছিল? রাজু নাকি কাল রাত্রে ছুটি নিয়ে দেশে গেছে, বলে গেছে 1 মাস পরে ফিরবে। পুলিশ অবশ্য তারও খোঁজ করছে। ও, উম, ও তাদের সন্দেহ খুনির সঙ্গে সে প্রত্যক্ষভাবে জড়িত না থাকলেও খুনের ষড়যন্ত্র সম্পর্কে তার অনেক খবর জানার সম্ভাবনা আছে। যাক, পুরো গল্পটা তো শোনো, ভারী ইন্টারেস্টিং। গলা ঝেড়ে সমরে শুরু করলো। আজ থেকে প্রায় 10 বছর আগে এক বর্ষণমুখর রহস্যময় নিশীথ রাতে এই কাহিনীর গোড়াপত্তন। কেমন বেশ রোমর্ষক রোমর্ষক শোনাচ্ছে না? এই ইয়ার্কিটা থামাবে, ভালো করে বলো। হ্যাঁ হ্যাঁ, শোনো। 10 বছর আগে যখন তুমি রীতিমতো ফ্রক পরে ঘুরে বেড়াও, তখন এই ভদ্রলোক 30 নম্বরের বাড়িটি কিনে বসবাস শুরু করেন এ পাড়ায়। ভদ্রলোক অবিবাহিত না বিপত্নিক কেউ জানে না, তবে এসেছিলেন একা, সঙ্গে একটা বছর 14-র ভাইপোকে নিয়ে। তার নিচের বয়স তখন প্রায় 50-এর কাছাকাছি হবে। নাদুস নুদুস ভালো মানুষ গোছের চেহারা, নাকের নিচে একটা প্রজাপতি গোপও ছিল। তবে তিনি কিসের ব্যবসা করতেন কেউ তখনও তা জানতো না, কারণ অত্যন্ত অমিশুক ছিলেন তিনি। এই 10 বছর পাড়ায় প্রায় কারোর সঙ্গেই কোনো বাক্যালাপ করেননি। ভোরবেলায় বেরিয়ে যেতেন, সন্ধে পরে ফিরতেন। বাড়িতে থাকতো তার ভাইপো, চাকর রাজু, আর সেই ভীম ভবানী দারোয়ান। কালে ভদ্রে 2-1 জন লোক ছাড়া কেউ আসতো না তার বাড়িতে। রাজু বাজার করত, ঘরদোর পরিষ্কার করত, রান্না করত, সামনের লন নিরত, বাগানে জল দিত, আর মনিবের ভাতস পুত্রটিকে স্কুলে দিয়ে আসতো আর নিয়ে আসতো। মোট কথা রাজুই ছিল বাড়ির সকল কাজের কাজই। ভদ্রলোকের বোধহয় ফুলের শখ ছিল, কারণ সামনের লনের চারদিকে সুন্দর বাগান করা হয়েছিল, নানা রকমের মৌসুমি ফুল লাগানো থাকতো। কিন্তু ভদ্রলোককে কোনোদিন বাগান পরিচর্যায় দেখা যায়নি, যা করবার রাজুই করত। সে নানা রকম ফুল লাগাতো আর ভারী যত্নার্থী করত। হ্যাঁ, আর সেসব ফুলের একটার নাম তুমি আজ পর্যন্ত শিখে উঠতে পারলে না। দময়ন্তী গঞ্জনার ভঙ্গিতে বলল, যাগে যাগে, তার সঙ্গে বর্তমান ঘটনার বিন্দুমাত্র যোগ নেই। তারপর শোনোই তো, গত 10 বছর যাবৎ ওই পরিবারটি প্রায় একই রকমভাবে জীবনযাপন করে আসছিল। পাড়ার কারোর সঙ্গে যোগাযোগ তো ছিলই না, এমনকি ওই শ্যামলাল বাবুর সঙ্গে। শ্যামলাল আবার কে? আহা, ওই যে যে ভদ্রলোক খুন হলেন। তিনি তো মতিলাল রে বাবা। আরে ওই হলো, সেই মতিলাল বাবুর সঙ্গে তার পরিবারের বাকি লোকজনেরও যে বিশেষ যোগাযোগ ছিল তা মনে হয় না। তবে তার চাকর, দারোয়ান এবং ভাইপোটি যে তাকে দুর্দান্ত ভয় বা ভক্তি করত সে বিষয়ে সন্দেহ নেই। মোট কথা, তাঁরা এতদিন প্রায় নিঃশব্দে ওই 33 নম্বরে জীবন কাটিয়েছেন। ভাইপোটি বকে গিয়েছিল ঠিকই, কিন্তু বাড়িতে কোনো উচ্চবাচ্য করতো না সে। এতদিন এইভাবেই চলছিল। তারপর হঠাৎ মাসখানেক আগে বম্বে থেকে 2 নম্বর ভাইপো খুড়োর ব্যবসায় যোগ দিতে ধূমকেতুর মতো এসে উপস্থিত হলো। আর ধূমকেতু উঠলে যে কি হয় তা তো জানোই। এই ভাইপো বাবা জীবনের আগমনের কয়েকদিন পরেই আশেপাশের বাড়ির লোকেরা 33 নম্বরে একটা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করল, যা এর আগে কখনো ঘটেনি তাই ঘটতে আরম্ভ করলো। বাড়ির ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শোনা যেতে লাগলো, এমনকি সেই চেঁচামেচি গভীর রাত্রি পর্যন্ত মাঝে মাঝে শোনা গেল। কী নিয়ে চেঁচামেচি সেটা না বোঝা গেলেও তাতে অংশগ্রহণকারীরা যে খুবই উত্তেজিত থাকত সে বিষয়ে সকলেই একমত। এরপর একদিন রাজুর চাকরিটা গেল।
35 নম্বরে থাকেন রাখাল সান্যাল। তাকে তো তুমি চেনো, রাখালদার স্ত্রী মীরা বৌদি। তিনি একদিন সকালবেলা দরজা খুলে দেখেন তাদের রোয়াকে রাজু শুয়ে, পাশে কয়েকটা বাক্স প্যাটরা। কি ব্যাপার জিজ্ঞাসাবাদ করাতে রাজু জানালো যে তার চাকরি গেছে। তারপর গজর গজর করতে করতে সে আরও জানালো যে তার চাকরি যাওয়ার মূলে ওই 2 নম্বর ভাইপো, এবং তার সঙ্গে চালাকির ফল সে পাবে, কারণ সে সব ফাঁস করে দেবে। মীরা বৌদি ফাঁস করার কথা শুনে একটু হয়ে পড়েন, যাকে বলে ওই কৌতূহলাক্রান্ত। কিন্তু অধিক প্রশ্নবাণ ছোড়ার আগেই 1 নম্বর ভাইপোকে আসতে দেখা যায় এবং তার রাজু দাদাকে বগল দাবা করে বাড়ি ফিরে যায়। এই ভাইপোর কথায় জানা যায় যে কর্তাই নাকি রাজুকে ডেকে পাঠিয়েছেন। আর একটা পরিবর্তন দেখা গেল রামলাল ওই মতিলাল বাবুর ব্যবহারে। ভদ্রলোক বাতের রুগী ছিলেন। মাঝে মাঝে বাতের ব্যথা উঠলে অফিসে বা তার কর্মস্থলে যেতেন না। বসবার ঘরে, যেখানে তিনি শেষ পর্যন্ত খুন হলেন, সেই ঘরে জানালার পাশে চেয়ার টেনে বসে রাস্তার লোক চলাচল দেখতেন। ওই অবস্থায় বসে থাকতে তাকে অনেকেই দেখেছেন। ইদানিং অফিস যাওয়া তিনি প্রায় ছেড়েই দিয়েছিলেন। প্রায় তাকে বসবার ঘরে জানালার সামনে বসে থাকতে দেখা যেত। সম্ভবত বাতের ব্যথাটা খুব ঘন ঘন উঠছিল আজকাল। তারপর শেষের সেদিন, অর্থাৎ আজকের ঘটনা। মতিলাল আজকেও অফিস যাননি। সারাদিন বাড়িতেই থাকবেন বলেছিলেন। সকালবেলা 9টার মধ্যে 2 ভাইপো বেরিয়ে যায়। বড়জন যায় ব্যবসায় আর ছোটজন কলেজে। 1:30 নাগাদ বড়জন ফিরে আসে। দারোয়ান তাকে দেখে। 2:30 নাগাদ সে আবার বেরিয়ে যায়। তার বেশ কিছুক্ষণ পরে দারোয়ান মাত্র 5 মিনিটকে নিয়ে বড় বাথরুম করতে যায় গেট বন্ধ করে। ফিরে এসে সে দেখে 2টো মেয়ে কুলি খুন হো গিয়া বলে পরিত্রাহী চিৎকার করছে। তারা ফুল চুরি করবার উদ্দেশ্যে গেট খুলে লনে ঢুকেছিল। তখন সে তাড়াতাড়ি গিয়ে জানালার মধ্যে দিয়ে দেখে যে কর্তা ঘরের মধ্যে রক্তগঙ্গায় শুয়ে আছেন। সে তখন দৌড়ে 33-এর উল্টো দিকে যে নতুন বাড়িটা উঠছে তার কন্ট্রাক্টরকে খবর দেয়। তিনি পুলিশে ফোন করেন। এই হলো মোটামুটি ঘটনা। দময়ন্তী স্থির দৃষ্টিতে সমরেশের দিকে চেয়ে গল্পটা শুনছিল। প্রথম দিকে চাবিটা নিয়ে অল্প অল্প ঠুনঠুন করছিল, শেষের দিকে তাও বন্ধ হয়ে গিয়েছিল। সমরেশ থামতেই জিজ্ঞেস করলো, এই পয়েন্টটা নিশ্চয়ই দারোয়ানটার সাক্ষ্যের উপর নির্ভর করছে, আর পুলিশও সেটা বেদবাক্য বলে মেনে নিয়েছে। সমরেশ বলল, সাক্ষ্যটা দারোয়ানের ঠিকই, তবে তা বেদবাক্য কিনা বলতে পারবো না। শিবেনকে ফোন করে জিজ্ঞেস করতে পারি। তবে সাক্ষ্যটা যে মোটামুটি ঠিক তার কতকগুলো প্রমাণ আছে। এই যেমন ধরো, 2 নম্বর ভাইপোর ঘরে একটা রক্তমাখা তোয়ালে পাওয়া গেছে। দময়ন্তী সশব্দে হেসে উঠল। সেই অবধারিত রক্তমাখা তোয়ালে তো, আর একটা হাইপোডার্মিক সিরিঞ্জ পাওয়া যায়নি? হ্যাঁ, বিষম খেল সমরেশ। হ্যাঁ, তাও পাওয়া গেছে, তবে সেটা আন করা নতুন, অব্যবহৃত মনে হচ্ছে, এই তো। সমরেশ হাঁ করে তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে রইল। বলল, ঠিক তাই। আশ্চর্য, শিবেনও আমায় তাই বলছিল। হয়তো কেউ দোষটা এই শ্রীমানের ঘাড়ে চাপাবার চেষ্টা করছে, কারণ রক্তমাখা তোয়ালে ঘরের মধ্যে রেখে যাবে, লুকিয়ে বা অন্য কোনোভাবেই হোক, এহেন বোকামি আজকাল আর কোনো খুনই করে না। কিন্তু খুন যদি এই শ্রীমান করে না থাকে, তাহলে করবার সম্ভাবনা হয় দারোয়ান, আর নয়তো দারোয়ানের যোগসাজশে কোনো তৃতীয় ব্যক্তির। কিন্তু সেই সম্ভাবনা দুটো খুব জোর করে খাড়া করা যাচ্ছে না, কারণ আজ সকাল থেকে 2টি লোক 33 নম্বরের গেটের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিল, আর তাদের সাক্ষ্য আর দারোয়ানের সাক্ষ্য মোটামুটি মিলে গেছে। এমনকি 2 নম্বর ভাইপোর আসার সময়টা পর্যন্ত কোনো তৃতীয় ব্যক্তি আজ সে বাড়িতে ঢোকেও নি, বেরোয়ও নি।
দময়ন্তী অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই দুটি লোক আবার কারা? তারা নজরই বা রাখতে গেছিল কেন? আরে বুঝলে না, এরা ওই দুটো মেয়ে মজুর যারা প্রথমে লাশ আবিষ্কার করে। আজকে ওদের ভগবান জানেন কিসের নাকি পরব, তাই দুটো ফুল নিবে বলে সারাদিন তককে তককে ছিল। দারোয়ান একটু উঠলেই চট করে গিয়ে কাজটা সারবে। দারোয়ান উঠে ভিতরে গেলে সামনের বাড়ি থেকে রাস্তা পার হয়ে এসে একটু এদিক ওদিক দেখে জানলা দিয়ে কেউ দেখছে কি না ইন্সপেক্ট করে গেট খুলে ভেতরে খানিকটা গিয়ে তবে তারা খোলা জানালার ভেতর দিয়ে মৃত ভদ্রলোকের শরীরটা দেখতে পায়। এতে খুব বেশি করে ধরলেও 5 মিনিটের বেশি লাগবার কথা নয়। শিবেন বলছে দারোয়ানটার পক্ষে এত কম সময়ের মধ্যে চট করে খুন খারাপি করা অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব বলা চলে। যদিও পাক্কা গরিলার মতো চেহারা তার, তবু সে মাঝে মাঝে খুন করে আগেই হাত মক্স করে রেখেছিল এমন কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। দময়ন্তী শূন্য দৃষ্টিতে কিছুক্ষণ সামনের দেওয়ালের দিকে তাকিয়ে রইল, বলল, হয়তো আপাতত দৃষ্টিতে দারোয়ানের সাক্ষ্য ঠিক, কিন্তু কোথায় যেন একটা গন্ডগোল আছে। জানো, কেমন একটা খটকা লাগছে। হাসল সমরেশ, বলল, গন্ডগোল তো আছে বটেই, সমস্ত বাড়িটাতেই তো গন্ডগোল। কর্তার ঘরে কার্পেটের তলায় মেঝের মধ্যে লুকোনো সিন্ধুকে রাশি রাশি টাকা, 2 নম্বর ভাইপোর ঘরেও যা কাগজপত্র পাওয়া গেছে তাতে চোরাই মাল কেনাবেচার এক বিরাট চক্রের সন্ধান মিলছে, যার অন্যতম চক্রধর ছিলেন খুড়ো আর 2 নম্বর ভাইপো। রাজু যে ফাঁস করবার কথা বলেছিল তার সম্ভবত এই ব্যাপার হোক। 1 নম্বর ভাইপোর করে ইকোনমিক্সের বইয়ের মলাটার ভেতর সন্ধান মিলেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব পর্নোগ্রাফি, যার এক লাইন পড়লে বা একটা ছবি দেখলে তুমি নির্ঘাত ভিড়মিকে যেতে। আমি যাকে তুমি জগতের অশ্লীলতম মানুষ বলে মনে করো, সেই আমারও ছবি দেখে হাত পা ছেড়ে গিয়েছিল প্রায়। আর দারোয়ানের ঘরেও পাওয়া গেছে অনুরূপ বই এবং কয়েক বাক্স কন্ট্রাসেপটিভ। দেখে শুনে আমার বারংবার দাঁত কপাটি লাগবার জোর। একদম বাজে কথা বলবে না, যা অসম্ভব অসভ্য তুমি। তোমার লাগবে দাঁত কপাটি? দময়ন্তী সমরেশের দিকে একটা দুর্দান্ত কপট ক্রোধের কুটিল কটাক্ষ হানল। সমরেশ খানিকক্ষণ মুগ্ধ বিহবল চোখে গৃহিণীর দিকে তাকিয়ে রইল, তারপর গলা টলা ঝেড়ে বলল, হ্যাঁ মানে সত্যি তাই। আর কি ছাপা বাঁধাই শেষ বইয়ের, উফ, সুইডেনের মাল, ঝলমল করছে। কোত্থেকে যে ওই হারামজাদা এইসব বই জোগাড় করেছিল ভগবানই জানেন। যা হোক, দারোয়ানকে যদি তুমি খুনি হিসেবে বাদ দাও, তৃতীয় ব্যক্তিও যদি কেউ না থাকে, তাহলে সমস্ত সন্দেহ স্বাভাবিকভাবেই গিয়ে ওই ধূমকেতু বাবা জীবনের ওপরে পড়ে, যাকে বলে বাই মেথড অফ এলিমিনেশন। তাছাড়া তৃতীয় ব্যক্তি ঢুকবেই বা কোত্থেকে? জানালার সামনে তো সর্বক্ষণই মতিলাল সমাসীন, তার চোখ এড়িয়ে একটা ফালতু লোক আসবে কি প্রকারে? দময়ন্তী সমরেশের কথা বলার ঢংটাকে নকল করে বলল, তাই তো, কি প্রকারে? আচ্ছা, ওদের রান্না বান্নাটা করলো কে? রান্না? ও হ্যাঁ জানি, রান্না কেউ করেনি, হোটেল থেকে নাস্তা এসেছিল। চা বা কফি? তার পার্ট নেই ও বাড়িতে, কেবল মতিলালের অভ্যেস ছিল খাওয়ার। 2-2:30 নাগাদ স্বহস্তে বানাতেন। আজও মৃত্যুর আগে সে শরবত বানিয়ে খেয়েছিলেন এবং গ্লাস ধুয়ে টুয়ে রেখেছিলেন। দময়ন্তীর চোখ দুটো উত্তেজনায় উজ্জ্বল হয়ে উঠল, জিজ্ঞেস করলো, ওর কি ডায়াবেটিস ছিল? ডায়াবেটিস? সমরেশ অবাক, বলল, কই জানি না তো, কেন? সে খবরে সুবিধে হবে কিসের? হবে হবে,
শিগগিরই ফোন করো মতিলালের বাড়িতে। শিবেনবাবু থাকলে জিজ্ঞাসা করো যে মতিলালের ডায়াবেটিস ছিল কিনা, না থাকলে চিনির কৌটায় কতটা চিনি আছে, আর যে অস্ত্র দিয়ে মাথায় মারা হয়েছে সেটা লম্বা এবং ধারালো কিনা। করো করো। ডায়াবেটিস আর লম্বা ধারালো অস্ত্র এবং চিনি, ও বাবা, সে যে রীতিমতো রহস্য উপন্যাস বলে মনে হচ্ছে। সমরেশ বিড়বিড় করতে করতে উঠে টেলিফোন ডাইরেক্টরিটা খুলল। হ্যালো, কে? শিবেন? এই শোন, আমার বউ এই মতিলাল হত্যাকাণ্ডের ব্যাপারে কয়েকটা কথা জানতে চায়। কেন? রহস্য উদ্ঘাটনের জন্য। আবার কেন? অলরেডি বেশ খানিকটা করেও ফেলেছে। এই যেমন ধরে ফেলেছে যে রামেশ্বরের ঘরে হাইপোডার্মিক সিরিঞ্জ পাওয়া গেছে, সেটা আবার আনকোরা নতুন, তাও ধরে ফেলেছে, প্রায় হোমিওপ্যাথিক ডাক্তারের মতো। হ্যাঁ, আর বউয়ের বুদ্ধি থাকবে না মানে? বুদ্ধি না থাকলে 4 বছর প্রেম করে বিয়ে করি? হ্যাঁ, প্রশ্নগুলো, হ্যাঁ, শোন। 1 নম্বর, মতিলালের ডায়াবেটিস ছিল কি না? 2 নম্বর, যদি না থাকে তাহলে চিনির কৌটোয় কতটা চিনি আছে? আর 3 নম্বর, যে অস্ত্র দিয়ে মাথায় মেরেছে সেটা লম্বা মতন এবং ধারালো কিনা। ব্যাস। হ্যাঁ, আচ্ছা, বেশ, ধরলুম। কিছুক্ষণ বাদে শোনা গেল, ছিল না, চিনিও নেই। বাবা, আচ্ছা আচ্ছা, বলছি। টেলিফোনের মাউথপিসটা হাত দিয়ে ঢেকে সমরেশ ডাকলো দময়ন্তীকে। এই শুনছো? শিবেন বলছে চিনির কৌটো খালি, আর যদিও অটোপসি না করলে ভালোভাবে বোঝা যাবে না, তবুও ডাক্তারবাবুর মতে অস্ত্রটা তোমার বর্ণনা মতোই। এখন দময়ন্তী একটু চিন্তা করে বলল, শিবেনবাবুকে বলো তো খাওয়ার ঘরে জানলাগুলোর বাইরে জমিটা একটু খুঁজে দেখতে, হয়তো একটু চিনি পাওয়া যেতে পারে, তবে খুব সম্ভব পাবেন না, কারণ জানলার ঠিক নিচেই একটা ড্রেন গেছে। সমরেশ সেই কথাটাই বলল টেলিফোনে। তারপর আবার দময়ন্তীর দিকে ফিরে বলল, আর অস্ত্রটা? আরে সেটা ঘরের মধ্যেই আছে, খুঁজে দেখতে বলো। খাওয়া দাওয়ার পর সমরেশ একটা সিগারেট ধরিয়ে বলল, রহস্যটা যে রহস্যই রয়ে গেল। ডায়াবেটিসেই মূলো নাকি মতিলাল চন্দ্র? আর অস্ত্রটা ঘরের মধ্যেই আছে, কেউ দেখতে পেল না, আর তুমি এখানে বসেই দেখতে পেয়ে গেলে। দময়ন্তী হেসে উঠল, বলল, পাবো না কেন? তুমি তো বললে যে বসবার ঘরের সব জানলা খোলা ছিল। সমরেশ ঠোঁট থেকে সিগারেট নামিয়ে কটমট করে তাকালো, বলল, আমার সঙ্গে হেয়ালি? জানালা খোলা 33 নম্বরে আর 75 নম্বর অর্কিড রোডে বসে উনি ঘরের মধ্যে অস্ত্র দেখলেন। চালাকি পায়া হে। এমন সময় সিঁড়িতে দুম দুম করে পদশব্দ শোনা গেল। দময়ন্তী বলল, শিবেনবাবু আসছেন, যাও দরজাটা খুলো গিয়ে, এক্ষুনি সব ফয়সলা হয়ে যাবে। দরজা খুলে সমরেশ বলল, পুলিশ হলেই কি এমন বিটকেল জুতোর আওয়াজ করতে হয়? হ্যাঁ, আয় আয়, বস। শিবেন বলল, এত রাত্রে বিরক্ত করলুম বোধহয়, কিন্তু যাক, ডাক্তার বউকে। শুয়ে পড়েছেন নাকি? দময়ন্তী ঘরের মধ্যে এসে দাঁড়ালো, হেসে নমস্কার করে বলল, না না, শোয়নি। মোটে তো রাত 11টা। বহুদিন বাদে দেখলুম আপনাকে। আছেন কেমন? রমলা কেমন আছে? শিবেন প্রতি নমস্কার করল, বলল, ভালোই আছে। আমি কিন্তু টেলিফোনে সমরেশের কথাবার্তা শুনে ভারী আশ্চর্য হয়েছি, তাই এলুম একটু আপনার সঙ্গে পরামর্শ করতে। তবে সমরেশ আপনাকে কি বলেছে আমি জানি না, কিন্তু আপনি কি বুঝেছেন বলুন তো?
দময়ন্তী মৃদু হেসে একটু চুপ করে থেকে খুব শান্ত গলায় বলল, আমি বোধহয় পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি, যদিও সেটা সম্পূর্ণ আমার নিজের ধারণা। যাক, চিনি পেয়েছেন। কিছু ছিল সেই চিনিতে? শিবেন বলল, হ্যাঁ, পাওয়া গেছে। জানালার নিচে ক্রোটনের পাতার ফাঁকে খানিকটা, আর বাকিটা ভেসে গেছে ড্রেনে। আপনার কি বিশ্বাস এই চিনিতে বিষ পাওয়া যাবে? আর যদি বা পাওয়াও যায় তাহলেই বা কি প্রমাণ হবে? খুনি আগে বিষ দিয়েছে, পরে মাথায় ডান্ডা মেরেছে, এছাড়া অন্য কিছু কি প্রমাণ হবে? আগে আপনি বসুন দেখি, তারপর বলছি। প্রমাণ হবে সন্দেহাতীত ভাবে যে রামেশ্বর খুন করেনি, করেছে অন্য কেউ। গোড়া এটা আমার শুধু সন্দেহই হচ্ছিল। মৃদু অবিশ্বাসের হাসি হেসে শিবেন জিজ্ঞেস করল, কিভাবে প্রমাণ হবে? বলছি, প্রথমত রামেশ্বরের ঘরে তোয়ালেটা স্পষ্টতই নির্দেশ করে যে তাকে কেউ ফাঁসাবার চেষ্টা করছে। সে কখনোই এত নির্বোধ হতে পারে না যে নিজের বিছানার তলায় নিজে নিজের মৃত্যুবান পুলিশের আবিষ্কারের জন্য রেখে যাবে। অর্থাৎ অন্য কেউ ওইটি তার ঘরে রেখে এসছে। সে হত্যাকারী স্বয়ং হতে পারে, অথবা তার কোনো সাগরেদ। দ্বিতীয়ত, বিষ দেওয়া হোক বা না হোক, মাথায় ডান্ডা মারাটাই একটা অসম্ভব ব্যাপার। শিবেন গলার মধ্যে শব্দ করে হাসল। দময়ন্তী কিন্তু থামল না, বলে চলল, অসম্ভব তার কারণ আছে। সমরেশের বর্ণনা অনুযায়ী মতিলালের বসবার ঘরের জানলা সব খোলা। সামনেই একটা বাড়ি উঠছে যেখানে অনেক মজুর কাজ করছে। এই অবস্থায় দিনে দুপুরে খুনি এসে মতিলালের মাথায় ডান্ডা মারল, এটা অবাস্তব কল্পনা। কোনো মানুষের নার্ভ এত শক্ত হয় না, হতে পারে না। তাছাড়া ভদ্রলোককে পাওয়া গেছে খাওয়ার ঘর আর বসার ঘরের মাঝে দরজার সামনে। ধরে নেওয়া হয়েছে যে ভদ্রলোক খাওয়ার ঘরের দিকে পালিয়ে যাচ্ছিলেন এবং তখনই তিনি পড়ে যান। এই ব্যাপারটা একেবারে নিঃশব্দে ঘটলো কিভাবে বলতে পারেন? একটা চিৎকার পর্যন্ত করলেন না ভদ্রলোক, কেন? শিবেনকে এবার একটু চিন্তিত দেখা গেল। বলল, কিন্তু মাথাটা যে ফাটানো দেখা গেছে, কোনো লম্বা লাঠির মতো অস্ত্র দিয়ে মারা হয়েছিল। তাছাড়া আপনি বলছেন অস্ত্রটা ঘরের মধ্যেই আছে। দময়ন্তী বলল, হ্যাঁ বলছি, এবং এখনো বলছি। একটা জিনিস ধরেই নিচ্ছেন কেন যে অস্ত্র দিয়ে মাথায় মারলেই তবে মাথা ফাটে? মাথা দিয়ে অস্ত্রে মারলেও তো মাথা ফাটতে পারে। সমরেশ আর শিবেন একসঙ্গে বলে উঠল, অর্থাৎ অর্থাৎ বসবার ঘর আর খাওয়ার ঘরের মধ্যে দরজার চৌকাঠ। ভদ্রলোক খাওয়ার ঘর থেকে শরবত খেয়ে বসবার ঘরে ঢুকে কয়েক পা যেতেই ধস করে উল্টে পড়ে গেলেন। মাথাটা ঠুকে গেল চৌকাঠে, ফেটে গেল। ঘটনাটা ঘটতে এক পলক সময় লাগলো। ঘরের ভেতর মোটামুটি অন্ধকার আর বাইরেটা আলো ছিল। কেউ মেঝেতে যদি পড়ে থাকে, খুব ভালো করে যদি লক্ষ্য না করা হয়, তাহলে কিন্তু বাইরে থেকে বোঝা কঠিন। হত্যাকারী সাগরেদ নিজের সুবিধা মতো ঘরে ঢুকে পা ধরে টেনে মৃতদেহকে একটু সরিয়ে দেয়, যাতে বোঝা না যায় যে মাথাটা চৌকারে ঠুকে গেছে। তারপর রক্ত দেখে রামেশ্বরকে ফাঁসানোর সমস্ত পথ পরিষ্কার করে রাখার জন্য খানিকটা তোয়ালেতে মুছে রেখে আসে রামেশ্বরের ঘরে। হত্যাকারী এবং তার সাগরেদের প্ল্যানে এই অংশটা একেবারেই ছিল না বলে আমার অনুমান। আর তারা এই অংশটার সুযোগ নিতে গিয়ে নিজেদের এক্সপোজ করে ফেলল। তাছাড়া এই অংশটা যে অরিজিনাল প্ল্যানের মধ্যে ছিল না তার প্রমাণ হলো রামেশ্বরের ঘরে হাইপোডার্মিক সিরিঞ্জ। অটোপসির ফলে মতিলালের শরীরে যে বিষ পাওয়া যাবে সেটা তারা জানতো। তাই সিরিঞ্জ রেখে পুলিশের দ্বিতীয় দফার সন্দেহ রামেশ্বরের ওপর ফেলবার চেষ্টা করা হয়েছে। সমরেশ প্রশ্ন করল, তৃতীয় দফা কেন? হত্যার টাইমিংটা লক্ষ্য করো। ওরা জানতো যে রামেশ্বর দুপুরবেলা আসে খুড়োর সঙ্গে ব্যবসা সংক্রান্ত কথাবার্তা বলতে, আর সে চলে গেলে খুড়ো শরবত বানিয়ে খেয়ে থাকে। তাই এমন ব্যবস্থা হলো যে প্রথম দফার সন্দেহ একমাত্র রমেশ্বরের ওপরে গিয়েই পড়ে। প্ল্যানটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ওই একটু ওপর চালাকি করতে গিয়ে সব ভেস্তে গেল। শিবেন এতক্ষণ গভীর ভ্রুকুটি করে নিজের দুই বুড়ো আঙুলের
দিকে তাকিয়ে দময়ন্তীর কথা শুনছিল। এবার মুখ তুলে বলল, আপনার কথা মতো চৌকাঠে মাথা ঠুকেই যদি মাথা ফাটে, তবে তো চৌকাঠে চুল এবং রক্ত লেগে থাকবে। তেমন তো কিছু পেলাম না আমরা। দময়ন্তী বলল, পাননি তার কারণ সেই চুল আর রক্ত তোয়ালে দিয়ে মুছে রামেশ্বরের ঘরে রেখে আসা হয়েছিল। কাল সকালে ল্যাবরেটরি টেস্টে সেটা পাওয়া যাবে বলে আমার বিশ্বাস। শিবেন বলল, তাহলে দারোয়ানটাই? দময়ন্তী সজোরে মাথা নেড়ে বলল, না, দারোয়ানটা হত্যাকারী হতেই পারে না। সে সাগরেদ। সে যখন মৃতদেহের পা ধরে টেনে সরিয়েছে, তখন হত্যাকারী তার ত্রিসীমানাতেও ছিল না। তাছাড়া সে হঠাৎ রান্নাঘরে ঢুকে যদি চিনির কৌটো নিয়ে ঘটর ঘটর করে, মতিলালের কিন্তু সন্দেহ হতে পারত। আর স্পষ্ট, চিনিতে বিষ মেশানো হয়েছে ঘটনার সামান্য কিছু আগে। বেশি আগে মেশালে অন্য কোনো অঘটন ঘটতে পারত। হত্যাকারী খামোখা সে রিস্ক নেবে বলে আমার তো মনে হয় না। শিবেন অধৈর্য কণ্ঠে বলল, তাহলে আর কে? রামেশ্বর ছাড়া আর কাউকে তো পাওয়া যাচ্ছে না। তার মোটিভ আছে, টাকা হাতানো এবং ব্যবসাটা নিজের কুক্ষিগত করা। সুযোগও আছে, প্রবেশ প্রস্থান এবং চিনিতে বিষ মেশানো সবার অলক্ষ্যেই করা যেতে পারে। দময়ন্তী বলল, দেখুন, এটা একটা অঙ্কের ব্যাপার। একটা নেগেটিভ আর একাধিক পজিটিভের ফলে একটা নেগেটিভই হয়। যখন স্পষ্টতই কেউ রামেশ্বরকে ফাঁসাতে চাইছে, তখন হাজার সপক্ষে যুক্তি থাকলেও রামেশ্বর হত্যাকারী হতে পারে না। অন্য কেউ এর পিছনে নিশ্চয়ই আছে। সমরেশ হাত নেড়ে বলল, ম্যাথামেটিক্স যাচ্ছ যে বড়, তুমি না হিস্ট্রিতে এমএ? শিবেন সে কথায় না কান দিয়ে বলল, তাহলে তো বলতে হয় মানে সামনের বাড়ির মজুরগুলো মিথ্যা কথা বলছে, কারণ তারা অন্য কাউকে দেখেনি। দময়ন্তী বলল, দেখেছে ঠিকই, কিন্তু লক্ষ্য করেনি। এক মুহূর্ত চুপ করে থেকে সোফার হাতলে একটা প্রচণ্ড ঘুষি মেরে লাফিয়ে উঠল শিবেন। বলল, বুঝেছি, রাজু, সেই হচ্ছে দি ইনভিজিবল ম্যান। উফ, ধর, মজুরগুলো হতভাগা। তাদের যতই বলি অন্য কেউ ঢুকেছে কিনা, তারা ভেবে বসে আছে সে নিশ্চয়ই কালো স্যুট, কালো টুপি, কালো চশমা পরা হিন্দি ফিল্মের হত্যাকারী ক্যারেক্টার। রাজুকে তারা লক্ষ্যই করেনি। সে যে ছুটিতে আছে তাও বোধহয় তারা জানে না, আর জানলেও সন্দেহ করতো না। রাজু মতিলালের সামনে দিয়েই ঢুকেছে, হয়তো দু চারটে কথাবার্তাও বলেছে, তারপর সোজা নিজের ঘরে গেছে। বোধহয় 2 নম্বর যতক্ষণ ছিল সে সেখানেই ঘাপটি মেরেছিল। সে বেরিয়ে গেলে খাবার ঘরে ঢুকে কৌটোয় বিষ মিশিয়ে মতিলালের সামনে দিয়েই বেরিয়ে গেছে। তার সর্বত্র অবাধ গতি। মতিলালের তাই সন্দেহ হয়নি। হয়তো তাকে দেখে খুশি হয়েছিলেন। আর ওই দারোয়ান বেটা সাগরেদ, চমৎকার চমৎকার। আর নাটের গুরু 1 নম্বর ভাইপো। দাঁড়াও দাঁড়াও, মোটিভটা একটু খোলসা করে বলো তো। শিবেন বলল, আরে বুঝলি না, আরে স্বর্ণ ডিম্ব প্রসবকারী হংসকে যে মোটিভের বশবর্তী হয়ে মারা হয়েছিল, এও প্রায় তাই। এবারেও শেষ রক্ষা হলো না। মতিলাল সারাদিন চোরাই মাল কেনাবেচা করে অজস্র কালো টাকা রোজগার করেন, আর তার ভাইপো সেই টাকা সরিয়ে চাকর আর দারোয়ানের সাহায্যে নরকের রাস্তায় ঘোরাঘুরি করে। রামেশ্বর আবার এসে খুড়োর ব্যবসায় যোগ দিয়ে বাড়ির এই চোরা কারবারটিকেও হৃদয়ঙ্গম করে ফেলে এবং সেটা খুড়োর কর্ণগোচর করে। তাই রাত বিরেতে এত চেঁচামেচি আর খুড়োর গৃহে অবস্থান। এমন মধুর জীবনযাপনে বাধা আসতেই খুড়োকে সরানোর দরকার হয়ে পড়ল এবং সেই সঙ্গে রামেশ্বরকে ফাঁসানোর। এক ঢিলে 2 পাখি। বাপরে বাপ, কি পগে আর ছেড়ে রে বাবা। সমরেশ বলল,
পগেয়া বলে পগেয়া? শিবেন বলল, কি চমৎকার প্ল্যানটাই না ফেলেছিল। যে টাকা বাড়িতে মজুদ ছিল তা 3 জনের 3 জন্মের পক্ষে যথেষ্ট ছিল। কেবল শ্রীমানরা বোঝেনি যে রামেশ্বরের ব্যাগের কাগজপত্র দেখে সন্দেহ হওয়ায় আমরা অত খুঁটিয়ে সার্চ করব এবং লুকোনো টাকা সব বেরিয়ে পড়বে। ছোট শ্রীমানের অজ্ঞান হওয়া এবং দারোয়ানের অত কান্নার কারণ এবার বোঝা যাচ্ছে। আচ্ছা বৌদি, এই রাজুর ওপর আপনার সন্দেহটা হলো কি করে? দময়ন্তী বলল, সেটা অবশ্য আমি সংসার করি বলে তাই সন্দেহ করেছিলাম। আপনাদের মানে পুরুষ মানুষদের পক্ষে ধরা একটু কঠিন ছিল। ব্যাপার হলো, রাজু যখন 1 মাসের ছুটিতে গেল তখন কোনো বদলি লোক দিয়ে গেল না কেন? বিশেষত যেখানে রান্না করার বা ঘরদোর পরিষ্কার করার জন্য দ্বিতীয় কোনো লোকই নেই। মতিলালকে সে কি বুঝিয়েছিল আমি তা জানি না, তবে ব্যাপারটা অত্যন্ত অস্বাভাবিক। ও কি উঠছেন কেন? কফি খাবেন না? জল চড়িয়ে দিলাম যে। শিবেন স্মিত মুখে বলল, না না, অনেক ধন্যবাদ, আমি এক্ষুনি যাই। ফাঁদ পাততে হবে। ও ব্যাটা নির্ঘাত ধারে কাছেই আছে এবং বাকি 2 জনের সঙ্গে নির্ঘাত যোগাযোগ করার চেষ্টা করছে। আচ্ছা চলি আজকে। নমস্কার বৌদি, চলি রে সমরেশ। দরজা বন্ধ করে এসে সমরেশ খানিকক্ষণ হাস্যোজ্জ্বল চোখে দময়ন্তীর দিকে তাকিয়ে রইল। তারপর 2 হাতে ওর মুখটা ধরে বলল, ইস, কি কুক্ষণেই ওই হতচ্ছাড়া ভাইপো তোমার পিছনে সিটি মেরেছিল গো। লাজুক গলায় দময়ন্তী বলল, যাও তো, অসভ্যতা করো না। শুনলেন সরল অঙ্কের ব্যাপার। রচনা মনোজ সেন, দময়ন্তীর ভূমিকায় মেঘলা। গল্প পাঠ এবং সমরেশ ও শিবেনের চরিত্রে সায়ক। গল্পের সূত্রধার সায়ক। পোস্টার ডিজাইন এবং আবহ সঙ্গীত ভঞ্জস আর্ট। মজলিসি আড্ডার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ মেঘলাকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। শেষ হলো মনোজ সেনের লেখা দময়ন্তী সিরিজের প্রথম গল্প সরল অঙ্কের ব্যাপার। কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করুন বাকিদের সাথে। আজ তাহলে আসি, আবার নতুন সপ্তাহে আসবো নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ হাসতে থাকুন, রোমাঞ্চিত হতে থাকুন এবং সুস্থ থাকুন।